আজকে আমরা ক্লাস 11-এর দ্বিতীয় চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন এই সম্পর্কে কিছু জিনিস আলোচনা করব। পরমাণুর গঠন, প্রথমে আসি পরমাণু কাকে বলে। পরমাণু কাকে বলে এই সম্বন্ধে, এই পরমাণু সম্পর্কে প্রথম ধারণা দেন স্যার জন ডাল্টন। সর্বপ্রথম তিনি ধারণা দেন, সালটা ছিল মোটামুটি 1805। তিনি বলেন অ্যাটম হচ্ছে একটা কোনো এলিমেন্টের অ্যাটম হচ্ছে মৌল বা মৌলের অ্যাটম হচ্ছে একটা স্মলেস্ট, সবচেয়ে ছোট এবং অবিভাজ্য কণা। এগুলো সব আমরা নিচু ক্লাসে পড়েছি। অবিভাজ্য কণা যেটাকে কিনা ভাঙা যায় না। পরবর্তীকালে আমরা দেখেছি অ্যাটমকে ভেঙে তার মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন আছে এবং বাইরের কক্ষে ইলেকট্রন ঘোরে, এগুলো দেখেছি। এরপরে তিনি বলেছিলেন একই মৌলের পরমাণুগুলি ওজন ও ধর্মে একই হয়, ভিন্ন মৌলের পরমাণুগুলি ওজন ধর্মে ভিন্ন হয়। যাই হোক, তিনি পরমাণু সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলেন। পরবর্তীকালে দেখা যায় যে সবই তার ধারণাগুলি যে সবকটাই ত্রুটিপূর্ণ ছিল। ত্রুটিপূর্ণ থাকলেও তার কথাটা প্রথম বলা হয় কেন, অ্যাটম সম্পর্কে নতুন দিক নিয়ে চিন্তাভাবনা করার যে অপরচুনিটি তিনি দেখিয়েছিলেন। এবার তিনি যখন অ্যাটম সম্পর্কে কথাগুলো বললেন, তখন তার অ্যাটমের ভিতরে কিছু আছে কি না, আরও কিছু আছে কি না, সেটা নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলল। উইলিয়াম ক্রুকস 1878 তিনি একটা তড়িৎমুক্ষণ নল নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন এবং তিনি সেখান থেকে ক্যাথোড রে সম্পর্কে ধারণা দেন। পরবর্তীকালে স্যার জে জে থমসন এই যে ক্যাথোড রে তৈরি হয়, তার ক্যাথোড রশ্মি কীভাবে তৈরি হচ্ছে বলছি। সেই ক্যাথোড রের সম্পর্কে কিছু বৈশিষ্ট্যগুলো বা প্রপার্টিসগুলো তিনি বলেন। তাহলে এখন আমি দেখব যে ক্যাথোড রেটা কীভাবে তৈরি হচ্ছেন, উইলিয়াম ক্রুকস কী করেছিলেন এবং স্যার জে জে থমসন কীভাবে সেই ক্যাথোড রেটাকে বৈশিষ্ট্যটা বলেছিলেন। ক্যাথোড রেটা তৈরি হয় কিভাবে, এই একটা তড়িৎমুক্ষণ নল দেখা যাচ্ছে। ক্যাথোড, এটা নেগেটিভ ইলেকট্রোড, দুটো ইলেকট্রোড রাখা হয়েছে। এটা অ্যানোড, পজিটিভ ইলেকট্রোড। তড়িৎমুক্ষণ নলে যে বাতাস ছিল, সেই বাতাসটা বা যে গ্যাস ছিল, সেই গ্যাসটাকে এই পাম্প দিয়ে বের করে দেওয়া হয়েছে, দিয়ে ভিতরের প্রেশার মোটামুটি 10⁻³ মিলিমিটার Hg এখানে রাখা হয়, যেখানে বাইরের বায়ুমণ্ডলের প্রেশার হচ্ছে 760 মিলিমিটার Hg। তাহলে কতটা কম প্রেশারে ওটা রাখা হয়েছিল। এবার কি করা হয়, প্রায় 10,000 ভোল্ট, এত উচ্চ বিভব এখানে যোগ করা হয় দুটো ইলেকট্রিক্যাল ডিসচার্জ করার জন্য। ইলেকট্রিক্যাল ডিসচার্জ বলতে ইলেকট্রন বেরোবে বা ইলেকট্রিক্যাল ডিসচার্জ তড়িৎমুক্ষণ করা হয়। এর ফলে দেখা যাচ্ছে একটা অদৃশ্য রশ্মি এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। এই অদৃশ্য রশ্মির নাম দেওয়া হয় ক্যাথোড রশ্মি।
অদৃশ্য রশ্মি রশ্মিটাকে অদৃশ্য রশ্মি বললাম, তাহলে কি করে বুঝলাম যে অদৃশ্য রশ্মিটা যাচ্ছে? অদৃশ্য রশ্মি যাচ্ছে এটা বোঝার জন্য কি করা হয়েছিল, এই ঠিক মাঝখানে যদি আমি একখানা প্রোপেলার বা ধরি পাখা মতো, খুব হালকা পাখা মতো রাখা হয়, সেটা দেখা যাচ্ছে যে পাখাটা ঘুরছে, তার মানে কিছু এসে নিশ্চয়ই এই পাখাতে ধাক্কা মারছে, তার ফলে পাখাটা ঘুরছে। আরও অনেকভাবে প্রুভ করা হয়েছিল যে অদৃশ্য রশ্মিটা এর দিক থেকে ওই দিকে যাচ্ছে। তাহলে প্রেশার কতটা রাখা হয়েছিল? 10⁻³ তাহলে এবার বলছি, তাহলে অদৃশ্য রশ্মিটা যাচ্ছে, আমরা সবই জানি যে এখান দিয়ে বুঝতেই পারছিলাম এখান দিয়ে ইলেকট্রন যাচ্ছে, ক্যাথোড থেকে ইলেকট্রন বেরোচ্ছে, অ্যানোডের দিকে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে প্রেশারটা কেন অত কম করা হলো? প্রথমে প্রেশারটা অত কম করা হয়েছে তার কারণ হচ্ছে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছিল বা ক্যাথোডে যে পার্টিকেলগুলো বেরোচ্ছিল, সেই পার্টিকেলগুলো যেন নিজেদের মধ্যে কলয়েড না করে, ধাক্কা না মারে। এই কারণেই অদৃশ্য রশ্মি এই প্রেশারটা এত কম করা হয়েছিল। মানে ভিতরে যদি কোনো গ্যাস থাকে তাহলে অদৃশ্য ওই যে পার্টিকেলগুলো সে নিজেদের মধ্যে কলাইড করে বসে থাকবে। ঠিক আছে, এবার জে থমসন তিনি কি করলেন, এর কিছু প্রপার্টিজ, এই ক্যাথোডের কিছু প্রপার্টিজ তিনি বললেন। কি বললেন? ফার্স্ট প্রপার্টিজ যেটা, ক্যাথোড রে হচ্ছে একটা চার্জড পার্টিকেল। কি করে বুঝলেন চার্জ পার্টিকেল? যেহেতু এটি পজিটিভের দিকে মুভ করছে, চার্জ পার্টিকেল অবভিয়াসলি নেগেটিভলি চার্জড পার্টিকেল। দ্বিতীয় পয়েন্ট তিনি বললেন, ক্যাথোড রে দে আর ডিফ্লেক্টেড, মানে তারা কোনো ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড দিলে ডিফ্লেক্ট হয়, মানে আকর্ষিত বা বিকর্ষিত হয় পজিটিভ প্লেটের দিকে ডিফ্লেক্টেড হচ্ছে। তৃতীয় পয়েন্ট তিনি কি বললেন, যে ক্যাথোড রে আলোর মতো সরল রেখায় চলে, মুভস ইন এ স্ট্রেট লাইন, আলোর মতো সরল রেখায় চলে। যদি এখানে আমি কোনো একটা অস্বচ্ছ বস্তু রাখি তাহলে দেখা যাবে ক্যাথোডের পাথে, মুভমেন্টের পাথে যদি আমি রাস্তাতে যদি আমি অস্বচ্ছ একটা বস্তু রাখি, তার একটা অল্প পরিমাণ হলেও প্রচ্ছায়া তৈরি হয়। তাহলে যেমনভাবে কোনো আলোর উৎসের পথে রাস্তায় যদি আমি একটা অস্বচ্ছ বস্তু রাখি তাহলে ছায়া বা প্রচ্ছায়া তৈরি হচ্ছে, তেমনি ক্যাথোডের পাথে রাস্তাতেও রাখলে একটা প্রচ্ছায়া তৈরি হয়। তারপরে তিনি বললেন যে ক্যাথোডে যে পার্টিকেলগুলো আছে সেগুলো কাইনেটিক এনার্জি আছে, প্রসেসেস কাইনেটিক এনার্জি, গতিশক্তি আছে। তারপরে এর পরের পয়েন্ট তিনি বলছেন যে এই ক্যাথোড যেগুলো স্মল পার্টিকেল দিয়ে তৈরি, কিছু ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি। বড় পার্টিকেল হলে সেটা বোঝা যেত, কেন ওই যে এটাকে মুভ করাচ্ছে, তো এটা মুভমেন্টটা আরও ভালো হতো, বা বড় পার্টিকেল হলে আরও বোঝা যেত। কিন্তু ক্যাথোডে হচ্ছে ছোট পার্টিকেলের তৈরি, তাই জন্য ছোটো পার্টিকেলের তৈরি, ওই জন্য এটা একটা তিনি বললেন। আর কি বৈশিষ্ট্য বলেছিলেন? আর বৈশিষ্ট্য তিনি বললেন যে ক্যাথোড রে 6 নম্বর বৈশিষ্ট্য তিনি বলছেন যে ক্যাথোড রে হচ্ছে ফ্লুরোসেন্স দেখায়। ফ্লুরোসেন্স বলছে প্রতিপ্রভা সৃষ্টি করে। এই যে পার্টগুলো আছে, এই পার্টে তিনি কি করেছিলেন, জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্লাটিসায়ানাইড, যদি প্রলেপ দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এইখানে গিয়ে, বা ফটোগ্রাফি প্লেটে যেমন কোনো স্পট তৈরি করে, তেমনি জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্লাটিসায়ানাইডের প্রলেপ দিয়ে দিলে এখানে গিয়ে ছোটো ছোটো এরকম
স্পট তৈরি হচ্ছে। এই স্পট দেখে বোঝা যায় যে ক্যাথোড রেগুলো জিঙ্ক সালফাইডকে গিয়ে আক্রান্ত করছে, তার মানে সেখানে ক্যাথোড রে ফ্লুরোসেন্স তৈরি করে, স্পট তৈরি করবে বা মানে সেটা একটু উজ্জ্বল দেখাবে, সেই জায়গাগুলো ফ্লুরোসেন্স তৈরি করবে। ক্যাথোড রে যদি কোনো মেটালের ওপর গিয়ে পড়ে তাহলে সেখান থেকে এক্স রে বেরোবে। এক্স রে, সেটা এক্স রে যখন প্রডিউস হয়, যেটা জেনেছিলাম সেখানে জানা যাবে, এক্স রে তৈরি করবে। ক্যাথোড রে কী করবে? ক্যাথোড রে গ্যাসকে আয়নিত করতে পারে। আবার তিনি কি করলেন, ক্যাথোড রেকে, এই যে ক্যাথোড রে নিয়েছিলেন, এখানে যে গ্যাস ছিল সেই গ্যাসটা পাল্টে নিয়েছিলেন। হাইড্রোজেন যদি নিই আমি, তিনি হিলিয়াম গ্যাস নিয়েছিলেন, বিভিন্ন গ্যাস নিয়ে দেখেন যে ক্যাথোড রের যে প্রপার্টিসগুলো, সেই প্রপার্টিসগুলো পাল্টাচ্ছে না। তার মানে ক্যাথোড রের যে পার্টিকেলগুলো, সেগুলো হচ্ছে প্রত্যেক এলিমেন্টের জন্য একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। বিভিন্ন গ্যাস চেঞ্জ করে বা তড়িৎদ্বারগুলো ক্যাথোড অ্যানোডটা চেঞ্জ করে তিনি দেখলেন যে ক্যাথোড রে কোনো পার্টিকেলের কোনো প্রপার্টিস পাল্টাচ্ছে না। তার মানে ক্যাথোড রে হচ্ছে একটা, যে পার্টিকেলগুলো নিয়ে তৈরি সেগুলো হচ্ছে একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। প্রত্যেক এলিমেন্টের মধ্যে এই পার্টিকেলটাই রয়েছে, কোনো প্রপার্টিস আলাদা হয়নি। তিনি এমনকি ক্যাথোডের যে পার্টিকেলগুলো তার E/m এই রেশিও, E মানে চার্জ, M হচ্ছে মাস, এই রেশিওটাও তিনি ক্যালকুলেট করেন। ক্যালকুলেট করে তিনি তার ভ্যালু পাচ্ছেন প্রায় 1.75 × 10⁻11 কুলম পার কেজি। এই ভ্যালুটা তিনি পেলেন। এই ভ্যালুটা দেখছেন যে বিভিন্ন গ্যাস চেঞ্জ করেও বা ক্যাথোডের পার্টিকেল চেঞ্জ করেও ক্যাথোড বা অ্যানোডের যে ম্যাটারগুলো, সেই ম্যাটারগুলো ক্যাথোড বা অ্যানোড চেঞ্জ করেও দেখলেন যে এই রেশিওটা কখনোই চেঞ্জ হচ্ছে না, মোটামুটি একই আসছে। এই এক্সপেরিমেন্ট বা এই প্রপার্টিস থেকে তিনি সিদ্ধান্ত নেয় যে ক্যাথোড রে হচ্ছে একটা স্মল পার্টিকেল যেটা নেগেটিভলি চার্জড এবং তার মাস খুবই কম। মাস খুব কম হওয়ার জন্য তার E/m রেশিওটা অনেকটা বেশি হয়ে গেছে। মাস খুবই কম এবং এটা নেগেটিভলি চার্জড। এই ক্যাথোড রের নাম দেওয়া হয়, পরবর্তীকালে এর নাম হয় ইলেকট্রন। তাহলে অ্যাটম যে ডিভাইড হয় এবং সেখান থেকে কিছু সাব অ্যাটমিক পার্টিকেল তৈরি হয়, সাব অ্যাটমিক পার্টিকেল, তার প্রমাণ পাওয়া গেল। প্রথম সাব অ্যাটমিক পার্টিকেল যেটা ডিসকভার হয় সেটা হচ্ছে ইলেকট্রন। যেহেতু এটা ইলেকট্রন সমস্ত এলিমেন্টের মধ্যেই রয়েছে, এলিমেন্ট অনুযায়ী ইলেকট্রনের ধর্মের কোনো পরিবর্তন হয় না, তাই ইলেকট্রন হচ্ছে একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। পরবর্তীকালে সায়েন্টিস্ট ছিলেন মুলিকান। তার মুলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করেছিলেন। অয়েল ড্রপ, তৈলবিন্দু পরীক্ষা, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট থেকে তিনি ক্যাথোডে যে ইলেকট্রন দিয়ে তৈরি হচ্ছে সেই ইলেকট্রনের চার্জ তিনি ক্যালকুলেশন করেন এবং সেই চার্জ এবং মাস ক্যালকুলেট করে তিনি তার যে রেশিওটা বার করেন, E/m রেশিও, সেটাও দেখা যায় যে জে থমসন যে রেশিওটা বার করেছিলেন সেই রেশিওর সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। তার মানে এই সব এক্সপেরিমেন্ট থেকে জানা গেল যে পরমাণুর ইলেকট্রন বলে একটা সাবঅ্যাটমিক পার্টিকেল আছে এবং যেটি নেগেটিভলি চার্জড এবং ভর খুবই কম, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল, মানে সমস্ত অ্যাটমের মধ্যেই এই পার্টিকেলটা রয়েছে। এর পরবর্তীকালে
বিজ্ঞানী গোল্ডস্টাইন, তিনি জে জে থমসনের মতো একই কার্য মানে একই তড়িৎমুক্ষণ নলে পরীক্ষা করতে চেষ্টা করছিলেন। করতে করতে তিনি শুধু প্রেশারটা তড়িৎমুক্ষণ নলের চাপটা একটু বাড়িয়ে দিয়েছিলেন। তিনি প্রায় তড়িৎমুক্ষণ নলের চাপটা রেখেছেন 10⁻⁻1 মিলিমিটার Hg। এই চাপ রেখে তিনি কিছু জিনিস পর্যবেক্ষণ করেন। সেটা কি? তিনি কি দেখলেন, বিজ্ঞানী গোল্ডস্টাইন একই পরীক্ষা করলেন এই যে ক্যাথোড, অ্যানোড। তিনি দেখলেন যে ক্যাথোড রশ্মি তো বেরোচ্ছে, ক্যাথোড রশ্মি বেরোচ্ছে মানে ইলেকট্রনের স্রোত আসছে টুয়ার্ডস অ্যানোড, ইলেকট্রিক্যাল ডিসচার্জ করার পর তা হচ্ছে। কিন্তু এর একটা কালার্ড রে মানে রঙিন রশ্মি একটি রঙিন রশ্মি যেটা অ্যানোড থেকে উৎপন্ন হয়ে ক্যাথোডের দিকে যাচ্ছে। এটা রঙিন রশ্মি ভিজিবল, তাই জন্য দেখে বোঝা যাচ্ছে। ক্যাথোড থেকে উৎপন্ন হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে, মানে বিপরীতমুখী। ক্যাথোড রশ্মি বেরোচ্ছে অ্যাজ ইউজুয়াল, বাট একটা রঙিন রশ্মি ক্যাথোড থেকে উৎপন্ন হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে। তিনি এই রশ্মিটার নাম দিলেন অ্যানোড রশ্মি, যেহেতু অ্যানোড থেকে উৎপন্ন হয়েছে। একটা রঙিন রশ্মি যেটা অ্যানোড থেকে উৎপন্ন ক্যাথোডের দিকে যাচ্ছে, তার নাম দিলেন অ্যানোড রে। এবার এই অ্যানোড রের কী কী প্রপার্টিস তিনি দেখলেন। তার আগে বলছি অ্যানোড রেটা কীভাবে তৈরি হলো বলে তিনি মনে করলেন। তিনি মনে করছেন যে ক্যাথোড রেতে যে এর ভিতরে গ্যাস পার্টিকেল আছে, গ্যাস পার্টিকেলগুলো আছে, কেন প্রেশারটা আর একটু বেশি হয়েছে, তাই জন্য গ্যাসটা একটু বেশি আছে, প্রায় 100 টাইমস প্রেশারটা বেশি হয়েছে, 100 গুণ, 100 গুণ প্রেশারটা বেড়েছে। তাই জন্য অনেক গ্যাস মলিকুলই আছে ওর মধ্যে। ক্যাথোড রে হচ্ছে ইলেকট্রন, সেটা একটু আগে বললাম যে গ্যাসকে আয়নিত করে, গ্যাসকে আয়নিত করছে, গ্যাসকে আয়নিত করে গ্যাস থেকে পজিটিভ, প্রত্যেক গ্যাসকে আয়নিত করলে গ্যাসটা পজিটিভ হয়ে গেল। এই পজিটিভ গ্যাসের ইয়েটা, সেটা পজিটিভ যেহেতু সেটা অ্যানোডের দিকে যাচ্ছে, ক্যাথোডের দিকে যাচ্ছে, নেগেটিভ এন্ডের দিকে যাচ্ছে। এইভাবে অ্যানোড রশ্মিটা উৎপন্ন হতে পারে বলে তিনি মনে করলেন। এবার এই অ্যানোড রশ্মির কিছু কিছু ধর্ম তিনি বললেন। তিনি কি বললেন অ্যানোড রশ্মি ধর্মের মধ্যে? প্রথম হচ্ছে অ্যানোড রশ্মি একটা পজিটিভ কণার স্রোত। 2 বললেন অ্যানোড রশ্মি যেটা, সেটা হচ্ছে তিনি পরীক্ষা করে দেখেছিলেন যে অ্যানোড রশ্মি যখন এই ভিতরের গ্যাসটা পাল্টেছেন বা ক্যাথোড অ্যানোডটা পাল্টেছেন, তখন এই অ্যানোড রশ্মির ধর্মগুলোও পাল্টে যাচ্ছে, অ্যানোড রশ্মির ধর্মগুলোও পাল্টে যাচ্ছে। তাহলে দিস ইজ নট আ ফান্ডামেন্টাল, মানে এই ধর্মটা প্রত্যেক আলাদা আলাদা গ্যাসের জন্য বা আলাদা আলাদা ক্যাথোডের অ্যানোডের জন্য আলাদা আলাদা হয়। এবার তিনি আর কি দেখলেন? আর দেখলেন যে কোনো একটা সাবস্টেন্সের উপরে অ্যানোড রশ্মিটা পড়লে সেই সাবস্টেন্সটা উত্তপ্ত হয়, মানে হিটেড হয়, ওর টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার বাড়িয়ে দেয়। আর কি? অ্যানোড রশ্মিটাও যেমন ক্যাথোড রশ্মি যেমন গ্যাসকে আয়নিত করতো, অ্যানোড রশ্মিও গ্যাসকে আয়নিত করছে, আয়নাইজেশন করে গ্যাসকে। অ্যানোড রশ্মি চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, যেহেতু এটা পজিটিভ কণার স্রোত অ্যানোডের দিকে, ক্যাথোডের দিকে যাচ্ছে, ফ্রম অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, তাই এটা তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দ্বারাও বিকশিত হবে। কিন্তু অ্যানোড রশ্মির গতিবেগ ক্যাথোড রশ্মি অপেক্ষা অনেক কম। কি দেখলেন? অ্যানোড রশ্মির বেগটা ক্যাথোড রশ্মি অপেক্ষা অনেক কম। ক্যাথোড রশ্মির মতো অ্যানোড রশ্মিও আর কী কী দেখলেন প্রপার্টিস? ক্যাথোড রশ্মির মতো অ্যানোড রশ্মিও জিঙ্ক সালফাইড বা বিভিন্ন বেরিয়াম প্লাটিসাইনাইড, বিভিন্ন ফ্লুরোসেন্ট সাবস্টেন্সের ওপর পড়ে ফ্লুরোসেন্স তৈরি করছে।
ফ্লুরোসেন্স ব্যাপারটা কি? ফ্লুরোসেন্স হচ্ছে, ধরি আমি কোনো একটা জায়গাতে একটা বক্সের মধ্যে আমি জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়েছি, তার মধ্যে যদি আমি একটা রশ্মি পড়লে সেখানে হয় ক্ষত চিহ্ন হবে, কোনো স্পট হবে, না হলে সেইগুলো চকমক করবে। এইটা হচ্ছে ফ্লুরোসেন্স এই ঘটনাটা। এই নিয়ে আরও আছে ব্যাপার, কিন্তু এই ফ্লুরোসেন্সটা ওই অ্যানোড রশ্মিতে, ক্যাথোড রশ্মির মতো অ্যানোড রশ্মিতেও দেখা যাচ্ছে। ক্যাথোড রশ্মি যেমন ওর ভিতরে একটা যদি চাকা রাখি, ওর গতিপথে চাকাটাকে ঘোরাতে পারে, অ্যানোড রশ্মিও তাই করতে পারে, চাকাটাকে ঘোরাতে পারে। তার মানে অ্যানোড রশ্মি হচ্ছে একটা ভরযুক্ত কণা। ভর আছে, তার মানে তার কাইনেটিক এনার্জিও আছে, গতিশক্তিও আছে। আচ্ছা, এই ধর্মগুলো তিনি অ্যানোড রশ্মির পেলেন। এবার তিনি বললেন যে এটা যেহেতু তিনি যেহেতু বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা করে দেখলেন যে গ্যাসের জন্য আলাদা আলাদা ধর্ম হচ্ছে, তাহলে এটা প্রোটন, মানে অ্যানোড রশ্মি তো পজিটিভ, বাট সমস্ত অ্যানোড রশ্মি প্রোটন হতে পারে না। কেন? প্রোটন প্রত্যেক পরমাণুর ভিতরে থাকবে এবং তাদের ধর্ম ইলেকট্রনের মতো সমান হবে, একই হবে। কারণ প্রোটনের ভর হাইড্রোজেন পরমাণুর জন্য যা হবে, একটা প্রোটনের ভর বা একটা প্রোটনের ধর্ম, হিলিয়াম পরমাণুর জন্য তাই হবে। তাই তিনি বললেন যে এটা প্রোটন হতে পারে না। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে সমস্ত অ্যানোড রশ্মি প্রোটন না। ভালোভাবে যদি আমি দেখি, এখানে যদি আমি হাইড্রোজেন নিই, আমরা কি জানি হাইড্রোজেনের ভিতরে একটা, যেটা আমি জানি 1H1 হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। তাই এই ইলেকট্রনটা যদি বেরিয়ে যায় তাহলে H+ পড়ে থাকে, তার মানে এখানে শুধু প্রোটন আছে। তাই এই ভিতরে যদি হাইড্রোজেন গ্যাস নেওয়া হয় একমাত্র তখনই আমরা প্রোটন পাব, আর অন্য কোনো গ্যাস নিলে প্রোটন পাওয়া যায় না। তাই সমস্ত অ্যানোড রশ্মি মানেই যে প্রোটন সেটা না, শুধুমাত্র যদি হাইড্রোজেন গ্যাস নিই তাহলেই আমরা প্রোটন পাব। এখানে E/m রেশিও পাওয়া গেছে, নেওয়া হয়েছে। E/m রেশিও ক্যালকুলেট করে দেখা গেছে, E/m যে রেশিওটা সেটাও ক্যালকুলেট করে দেখা গেছে যে সেটা ক্যাথোড রশ্মির যে E/m রেশিও পাওয়া গেছিলো তার থেকে অনেক কম, প্রায় অনেক কম। তাহলে এটা কেন কম হলো? কেন? এর থেকে বোঝা যাচ্ছে যে মাস অফ দিস ক্যাথোড রে, অ্যানোড রে মাসটা বা ভরটা, সেটা ক্যাথোড রশ্মির ভরের থেকে অনেক বেশি। তাহলে এই সমস্ত তথ্যগুলোকে একসঙ্গে করে তিনি বললেন যে পরমাণুর ভিতরে একটা পজিটিভ কণা আছে। সেটা শুধু হাইড্রোজেন গ্যাস নিলে বোঝা যাবে যে পজিটিভ কণা পরমাণুর ভিতরে একটা আছে, এবং সেই পজিটিভ কণার চার্জ ইলেকট্রন কণার সঙ্গে সমান, সেই জন্য পরমাণু সাধারণ অবস্থায় নিস্তরিত হয়, এবং পজিটিভ কণাটা ইলেকট্রন কণার থেকে অনেক বেশি ভারী। এই কথাগুলো তিনি বললেন, মানে পাওয়া গেল। এরপরই বিজ্ঞানী জে থমসন কী করলেন? তিনি ফার্স্ট অ্যাটমিক মডেল তিনি প্রপোজ করে দিলেন। তিনি কি বললেন যে অ্যাটম যদি এরকম একটা হয়, শেপে হয়, দেখতে হয়, তাহলে অ্যাটমের মধ্যে পজিটিভ প্রোটনগুলো বা পজিটিভ চার্জ যেগুলো, সেগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, স্প্রেড করে আছে। আর তার ভিতরে ইলেকট্রনগুলো রয়েছে এমবেডেড কন্ডিশনে। ঠিক এরকম ভিতরে অল্প অল্প করে ইলেকট্রনগুলো এমবেডেড কন্ডিশনে আছে। এই যে মডেলটা, সেই মডেলটাকে অনেক সময় বলা হয় ওয়াটারমেলন মডেল।
ওয়াটারমেলন মডেল মানে তরমুজের ভিতরে লাল অংশগুলো হচ্ছে প্রোটন, আর তার ভিতরে তরমুজের যে কালো কালো বিচিগুলো থাকে সেগুলোকে ইলেকট্রন মনে করা হচ্ছিল। তিনি এইভাবে একটা মডেল দেন, ফার্স্ট অ্যাটমিক মডেল তিনি প্রপোজ করেন। ওই জন্য এটা ওয়াটারমেলন মডেল বলা হয়। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক থাকার জন্য পরবর্তীকালে এটা ক্যান্সেল করা হয়, মানে এটাকে ত্রুটিপূর্ণ ধরা হয়। সেইটার জন্য এরপরে আসছেন বিজ্ঞানী রাদারফোর্ড। এখনও কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি। বিজ্ঞানী রাদারফোর্ড কি বললেন, তিনি একজন ছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড একজন তেজস্ক্রিয় সাবস্টেন্স নিয়ে তিনি কাজ করতেন। তিনি তার টিম রাদারফোর্ডকে একদিন এসে রিপোর্ট করেন যে একটা অ্যালুমিনিয়াম প্লেটকে আলফারে ভেদ করে চলে গেল, এটা দেখা গেছে। অ্যালুমিনিয়াম প্লেটকে আলফারে ভেদ করে চলে গেছে, এটা দেখা গেছে। ঠিক আছে, এটার থেকে তিনি ভাবলেন যে তাহলে এই ঘটনা যখন হয়েছে, তিনি একটা এক্সপেরিমেন্ট সেট আপ করলেন। আলফারে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। তিনি কি এক্সপেরিমেন্টটা সেট আপ করলেন, তিনি এই রকম একটা কন্টেনার মানে সেট আপ নিয়েছিলেন। পুরো কন্টেনারটা রয়েছে, এখানে সোর্স অফ আলফারের সোর্স আছে। এই জায়গাগুলোতে সব জিঙ্ক সালফাইডের বা বেরিয়াম প্লাটিসাইনাইডের করা আছে, প্রলেপ বা লেয়ার করা আছে। এখানে একটা গোল্ড ফয়েল রেখেছিলেন, একটা খুব কম থিকনেসে গোল্ড ফয়েল রেখেছিলেন। এই এক্সপেরিমেন্টগুলো আমরা অনেক আগে পড়েছি, তাও আমি বলে দিই একবার। তিনি দেখলেন, তিনখানা অবজারভেশন দেখলেন। তিনি দেখলেন যে ম্যাক্সিমাম আলফারে এইরকমভাবে বেরিয়ে যাচ্ছে, ভেদ করে বেরিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, যেটা তার টিম তাকে রিপোর্ট করেছিলেন ম্যাক্সিমাম আলফারে এরকম ভেদ করে বেরিয়ে যাচ্ছে। সেটা বুঝলেন কী করে, এই জায়গাগুলোতে সোজাসুজি জায়গাগুলোতে কিছু কিছু স্পট পেয়েছিলেন। সেইটা দেখে বুঝলেন যে ম্যাক্সিমাম আলফারে ভেদ করে বেরিয়ে যাচ্ছে। কিছু কম আলফারশ্মি কী করছে, এরকমভাবে ডিফ্লেক্টেড হচ্ছে, বেঁকে যাচ্ছে। তিনি এই চারপাশ ঘুরেও অল্প কিছু স্পট পেয়েছিলেন, তাই জন্য বলছেন যে কিছু আলফারে বেরিয়ে যাচ্ছে। তিনি এই জায়গাগুলোতেও জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়েছিলেন। ইভেন পুরো বক্সটাতেই, পুরো সেট আপটার মধ্যে জিঙ্ক সালফাইডের প্রলেপ ছিল, এই জায়গাগুলোতেও জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়েছিলেন। তিনি দেখছেন যে যদি তিনি 20,000 আলফারে পাঠান, তিনি একটা দুটো তো পাঠাননি, অনেকবার পরীক্ষা করেছিলেন। তিনি একটা অ্যাপ্রক্সিমেট বলেন যে যদি 20,000 আলফারে পাঠানো হয়, তার মধ্যে একটা কি করে, এইরকমভাবে বেঁকে চলে আসছে মানে কি 180 ডিফ্লেক্ট হচ্ছে। এটা কি করে বুঝলেন, তিনি এর পিছনে স্পট পেয়েছিলেন, এরকম স্পট পেয়েছিলেন বলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু আলফারে এরকম বেঁকে চলে আসছে। এই জায়গাতে পাওয়া মানে নিশ্চয়ই এখানে ধাক্কা খেয়ে বেরিয়ে চলে আসছে। এই তিনটে অবজারভেশন তিনি লক্ষ্য করেন, তিনটে অবজারভেশন থেকে তিনটে কনক্লুশন তিনি টানেন। এই কনক্লুশনগুলোর মধ্যে কী রয়েছে, ফার্স্ট অবজারভেশন যে বেশিরভাগ আলফারশ্মি বেরিয়ে যাচ্ছে। এখন আলফারশ্মি কী? আলফারশ্মি হচ্ছে একটা, আমরা জানি হিলিয়াম কণার স্রোত, 2Ag4 2+, বাইপজিটিভ হিলিয়াম কণা, তাহলে পজিটিভ ধনাত্মক আধানযুক্ত। তাহলে প্রথমে দেখলেন যে সব ম্যাক্সিমাম আলফারশ্মি সোজা বেরিয়ে যাচ্ছে, কোনো অবস্ট্রাকেল ছাড়া, বাধা ছাড়া। তার মানে অ্যাটমের ম্যাক্সিমাম স্থান রয়েছে ফাঁকা। এই প্রথম কনক্লুশন, অ্যাটমের ম্যাক্সিমাম স্থান হচ্ছে ফাঁকা। বেশ, অ্যাটমের ম্যাক্সিমাম স্থান ফাঁকা, ফার্স্ট কনক্লুশন। সেকেন্ড কনক্লুশন কী করছে, যে এরকমভাবে বেঁকে যাচ্ছে আলফারশ্মিগুলো, কিছু আলফারশ্মি। সেটা কেন হচ্ছে?
আমরা কি জানি আলফা রশ্মি পজিটিভ আধান, তাহলে ভিতরে নিশ্চয়ই অ্যাটমের ভিতরে নিশ্চয়ই পজিটিভ কিছু আছে, তার জন্য আলফা রশ্মি তার দিয়ে বিচ্যুত মানে বিকশিত হচ্ছে। তাহলে অ্যাটমের ভিতরে পজিটিভ কিছু আছে, তার জন্য আলফা রশ্মি বিচ্যুত হচ্ছে। থার্ড কনক্লুশন কি? থার্ড অবজারভেশন থেকে থার্ড কনক্লুশন, ধাক্কা খেয়ে ফিরে আসছে। এখন আমি বলি, আমি যদি একটা পিংপং বল নিই বা একটা রবারের বল নিয়ে দেওয়ালে যদি মারি, পিংপং বল নিয়ে আমি দেওয়ালে মারছি, দেওয়ালটা ভেঙে যাবে না পিংপং বলটা আমার কাছে চলে আসবে? দেওয়ালটা ভেঙে পিংপং বলের আঘাতে দেওয়ালটা সরে চলে যাবে না পিংপং বলটা আমার কাছে ব্যাক করবে? নিশ্চয়ই উত্তর হবে পিংপং বল ব্যাক করবে আমার কাছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে পিংপং বলের থেকে দেওয়ালের ভরটা অনেক বেশি। আমি দেওয়াল না রেখে সেখানে আমি একটা লোহার বল রাখতে পারতাম, তাহলে দেখতাম যে লোহার বলটা সরতো না, পিংপং বলটা আমার কাছে আসতো ফিরে। তার মানে কেন? লোহার বলের ভরটা পিংপং বলের ভরের থেকে অনেক বেশি। তাহলে আলফা রশ্মি এখানে ধাক্কা খেয়ে ফিরে আসছে, তার মানে এখানে স্পট পাচ্ছি, তার মানে হচ্ছে এই ভিতরে পরমাণুর ভিতরে একটা ভারী কিছু রয়েছে যেটা আলফা রশ্মির থেকে অনেক বেশি। এই তিনটে কনক্লুশন থেকে তিনি একটা সিদ্ধান্তে আনেন যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা এবং পরমাণুর ভিতরে কেন্দ্রস্থলে এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত এবং সেখানে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত করা আছে। হোল মাস অফ দ্য অ্যাটম ইজ concentrated. This is positive and whole mass of the atom is concentrated. এই দিয়ে তিনি একটা মডেল করেন, তিনি সেইটার নাম দেন নিউক্লিয়াস, মানে যেখানে পরমাণুর কেন্দ্র রয়েছে এবং পজিটিভ আধান রয়েছে এবং যেখানে সমস্ত ভর কেন্দ্রীভূত করা আছে সেইটার নাম দেন তিনি নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস ডিসকভারি হয়ে গেল, তিনি সেটার নাম দেন নিউক্লিয়াস। তিনি বলেন পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে যেটা পজিটিভ আধানযুক্ত এবং তার চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে যে কোনো কক্ষপথে ঘুরছে, যে কোনো কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, এরকমভাবে ঘুরছে বিভিন্ন কক্ষপথ আছে এবং সার্কুলার অরবিটে ইলেকট্রনগুলো ঘুরছে। তিনি এই কথাটা বলেন, যদিও সার্কুলার অরবিট কি এমনি অরবিট সেটা তার কাছে কোনো প্রমাণ ছিল না তখন। এবং তিনি বলেন যে সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল, খুব ছোট। এই যে নিউক্লিয়াসের সাইজটা খুব ছোটো, ওই জন্য ম্যাক্সিমাম আলফা কণা বেরিয়ে যাচ্ছিলো না, কোথাও বাধা না পেয়ে। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে তিনি এইরকম একটা মডেল, সৌরজগতের মতো মডেল, এগুলো সব আমাদের জানা আছে, আগে ক্লাস 9-এ পড়েছি। সৌরজগতের মতো একটা মডেল তিনি প্রপোজ করেন। এবার এই যে মডেল ছিল, এই মডেলেরও কিছু ড্রব্যাক ছিল। এই ড্রব্যাকটা কি? প্রথম ড্রব্যাক আনলেন ম্যাক্সওয়েল, সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল হচ্ছে একজন বিখ্যাত সায়েন্টিস্ট। তিনি কি বলেন? তিনি বললেন যে তার কথা অনুযায়ী যে একটা চার্জ পার্টিকেল যখন একটা চার্জ পার্টিকেল যখন মোশনে থাকে, অ্যাক্সেলারেশনে থাকে, মানে ত্বরণে থাকে, তখন সে ক্রমাগত এনার্জি রিলিজ করে। এই চার্জ পার্টিকেল যখন মোশনে থাকে, ইন মোশন অলওয়েজ রিলিজেস, অলওয়েজ এমিটস এনার্জি। চার্জ পার্টিকেল যখন মোশনে থাকে তখন সে সবসময় এনার্জি রিলিজ করতে থাকে। এখন এই নিউক্লিয়াসের সঙ্গে এই পজিটিভ আর নেগেটিভ এই আধানের জন্য এরা ঘুরছে। এখন এ যদি ক্রমাগত এনার্জি রিলিজ করতে থাকে তাহলে কি হবে? এনার্জি ছাড়তে একটা টাইমে কি হবে? আস্তে আস্তে এরকম নিউক্লিয়াসে এসে পড়বে। এই যে পজিটিভ চার্জের আকর্ষণে নিউক্লিয়াসে এসে পড়বে। কেন? এ ঘুরছে, মনে করো যে আমাদের দড়ি টানাটানি খেলা হচ্ছে, মানে ট্যাগ অফ ওয়ার, দড়ি টানাটানি খেলা হচ্ছে। একজন আছে এ,
এর অপোনেন্টে আর একজন আছে বি। এ কী করছে, এ ছাওয়াতে দাঁড়িয়ে আছে আর বি রোদ্রে দাঁড়িয়ে আছে। বি খুব ক্লান্ত, এ একটু স্ট্রং, ছাওয়াতে দাঁড়িয়ে আছে। তাহলে এ যখন টানবে তা বি কী হচ্ছে, বি রোদ্রে দাঁড়িয়ে আছে, সে উইক, আবার সে এমনি তাহলে যখন রোদ্রে দাঁড়িয়ে আছে সে তার গরমের জন্য তার আস্তে আস্তে কী হচ্ছে, এনার্জিটা ক্রমশ লুজ হচ্ছে। কিন্তু তখন কী করবে, এর যে টান, সেই টানে বি কী করবে, নিজের এর দিকে এসে পড়বে। সেই একই কারণে নিউক্লিয়াস এসে আস্তে পরমাণুর ইলেকট্রন এসে ক্রমাগত ঘুরতে ঘুরতে নিউক্লিয়াস এসে পড়বে, অ্যাকর্ডিং টু বোর। যদি এই থিওরিটা কাজ হয়, পড়বে, তার ফলে কী হবে, অ্যাটমের কোনো এক্সিস্টেন্স থাকবে না। বোর কিন্তু এই কথাটা বলেনি, রাদারফোর্ড কিন্তু এই কথাটা বলেনি যে এই নিউক্লিয়াস এসে পড়বে। রাদারফোর্ডের তত্ত্বটা যদি ঠিক হয় তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্বটাও ঠিক, প্রমাণিত তত্ত্ব যদি হয়, তাহলে অ্যাটমের কোনো এক্সিস্টেন্স থাকবে না। কেন, রাদারফোর্ড অনুযায়ী ইলেকট্রন একটা সার্কুলার অরবিট, ক্লোজ সার্কুলার অরবিটে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, এবং ইলেকট্রন ক্রমাগত, যদি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি ওই চার্জ পার্টিকেলটা একটা যদি পজিটিভ চার্জকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে কী করবে, সে ক্রমাগত এনার্জি ছাড়তে ছাড়তে তার এনার্জি কমে যাবে, এবং সে আস্তে আস্তে এসে নিউক্লিয়াসে গিয়ে পড়বে। নিউক্লিয়াসে গিয়ে যদি পজিটিভ আর নেগেটিভ একসঙ্গে কোথাও হয়, তাহলে সেটা কোনো এক্সিস্টেন্স থাকবে না, মানে অ্যাটমের কোনো এক্সিস্টেন্স নেই। কিন্তু এটা তো হয় না, বর্তমানে অ্যাটমের তো এক্সিস্টেন্স থাকে, অ্যাটম স্টেবল। তাহলে রাদারফোর্ড কী করছেন, ফার্স্ট ড্রব্যাক অফ রাদারফোর্ড মডেল ইজ, তিনি অ্যাটমের স্টেবিলিটি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অ্যাটম সম্পর্কে বলেছেন, কিন্তু স্টেবিলিটি অফ অ্যাটমের স্থায়িত্বতা সম্পর্কে তিনি কোনো কিছু বলতে পারেননি। সেকেন্ড ড্রব্যাক আসছে। তাহলে ড্রব্যাক লিখলে আমি ম্যাক্সওয়েলের থিওরি দিয়ে ড্রব্যাকটা লিখবো না, সেখানে লিখতে হবে যে রাদারফোর্ড অ্যাটমের স্থায়িত্বতা সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। সেটার ব্যাখ্যাটা কেন পারেননি সেটা ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে বোঝানো যাবে। সেকেন্ড ড্রব্যাক আসছে যে আমি যদি হাইড্রোজেন অ্যাটম ধরি হাইড্রোজেন অ্যাটম যদি মানে মনে করলাম, তাহলে তার জন্য যে স্পেকট্রাম, অ্যাটমের যে স্পেকট্রাম পাওয়া যায়, স্পেকট্রাম মানে বর্ণালী পরে আরও বোঝা যাবে, বর্ণালী যদি পাওয়া যায়, তাহলে বর্ণালীটা রাদারফোর্ড অনুযায়ী কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত ছিল। বিচ্ছিন্ন বর্ণালী, কন্টিনিউয়াস স্পেকট্রাম হওয়া উচিত ছিল। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছে না। কীরকম, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা ডিসক্রিট স্পেকট্রামটা কী, বা ব্যান্ড স্পেকট্রাম বলা হয় সেটাকে, বা লাইন স্পেকট্রাম বলা হয়, সেটা কি? এখানে মনে করলাম আমি হাইড্রোজেন গ্যাস নিয়েছি, নিয়ে এখান দিয়ে আমি হোয়াইট আলো পাঠিয়েছি। হোয়াইট আলো পাঠানোর পরে এইখানে একটা পর্দা রাখলে, পর্দাতে ধরলাম যে ভি পাওয়া যাচ্ছে, ভিপজিওরের ভিপজিওর পুরোটা পাওয়া যাচ্ছে না, ভি পাওয়া যাচ্ছে, ইন্ডিগো অল্প একটু পাওয়া যাচ্ছে, আর ব্লুটা হালকা পাওয়া যাচ্ছে, বা ইয়েলোটা হালকা পাওয়া যাচ্ছে, এইরকম পাওয়া যায়। বাকিগুলো অ্যাবসেন্ট। ভিপজিওরের যে বাকি টোটাল যে 4টে কালার আছে, সেই 4টে কালার অ্যাবসেন্ট, মাঝে মাঝে কিছু কালার পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে লাইন স্পেকট্রাম বলা হয়। এই স্পেকট্রামটাকে কি বলা হয়? লাইন স্পেকট্রাম বা ব্যান্ড স্পেকট্রাম বা রেখা বর্ণালী। লাইন স্পেকট্রাম বা ব্যান্ড স্পেকট্রাম, বাংলায় রেখা বর্ণালী। রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে, কিন্তু রাদারফোর্ডের যদি তত্ত্ব মানা যেত তাহলে হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া উচিত ছিল। কেন? রাদারফোর্ড অনুযায়ী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ক্লোজ সার্কুলার অরবিটে যে কোনো কক্ষপথে ঘুরছে, ঠিক আছে? তাহলে ব্যান্ড স্পেকট্রাম পাচ্ছি আমরা, লাইন স্পেকট্রাম পাচ্ছি। এইটা হচ্ছে রাদারফোর্ড মডেলের ত্রুটি। এই ত্রুটিগুলোকে পরবর্তীকালে সংশোধন করেন একজন বিজ্ঞানী যিনি আইনস্টাইনকেও চ্যালেঞ্জ করেছিলেন, বিজ্ঞানী নিলস বোর। ওটা আমরা পরের ভিডিওতে দেখব, তার মডেল, তিনি কি মডেল দেন। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই থাকবে।